দর্শক শুভেচ্ছা জানাচ্ছি। এন্টারটিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হচ্ছে বিরোধী দলের ভূমিকা গঠনমূলক না সংঘাতমূলক। এই বিষয়ে আজকে দুজন অতিথি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু আগে পরিচিত হই। আমার ডানে আছেন ফাতেমাতুজ জোহরা মিতু, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদিকা, মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আমার বামে আছেন ডক্টর ফয়জুল হক, জামাত নেতা। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো বিরোধী দলের ভূমিকা নিয়ে। আমাদের বাংলাদেশে 55 বছরের ইতিহাসে আমরা বিরোধী দল যে কবারই পেয়েছি, সত্যিকার অর্থে কি গঠনমূলক আচরণ করেছে, সমালোচনা করেছে না সংঘাতমূলক, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন আমাদের দুজন অতিথি। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যত ঘটনাই ঘটুক না কেন, আমরা যদি দেখি ফ্রান্সের রেভলিউশন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, প্রত্যেকটি ক্ষেত্রেই বিপক্ষে ছিলই। যদিও এটা একটা স্বাধীনতার ইতিহাস, তারপরেও বিপক্ষে অবস্থান ছিল। ঠিক একইভাবে সংসদে যখন কথা হয়, সেখানে গঠনমূলক সমালোচনা বাইরে সংঘাতমূলক অনেক সময় ঘটে। সেই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই যাচ্ছি সরকারে দলে আছেন যিনি, ফাতেমাতুজ জোহরা মিতু, আপনার কাছে। বিরোধী বর্তমান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যে প্রথম অধিবেশন শেষ হয়েছে 30 এপ্রিল, নিশ্চয়ই আপনি জানেন। এই সময়ের মধ্যে যে বিরোধী দল এবং সরকারি দলের যে সংসদের ভূমিকাটা, আপনি কি মনে করছেন গঠনমূলক না সংঘাতমূলক হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রিয় এন্টার টিভির সকল দর্শক শ্রোতা এবং যিনি আমার প্যানেলে সহ আলোচক আছেন তার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, বর্তমান যে সংসদটা চলমান আছে, এই সংসদটা কিন্তু আমাদের অনেক ত্যাগ, তিতিক্ষা এবং অনেক মানে আকাঙ্ক্ষার একটা সংসদ। তো এই সংসদে আমরা একটা বিরোধী দল পেয়েছি, কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে বাংলাদেশের 18 কোটি জনগণ যে ধরনের একটা সংসদ আশা করেছিল, যে এই সংসদটা হবে খুবই প্রতিযোগিতামূলক এবং খুব অংশগ্রহণমূলক সংসদ হবে, যে আশাটা করেছিল, আমার মনে হয় সেটা 100% বাস্তবায়িত হয়নি। কেন হয়নি আমি আপনাকে বলি। কারণ এই সরকার, আমার সরকার বিএনপি সরকার কিন্তু অনেক প্রতিকূলতা, অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই সংসদে সরকারি দল হয়েছে। আমি চ্যালেঞ্জগুলোর কথা যদি আপনাকে বলি, মানে এই সরকার এমন একটা সরকার যিনি ক্ষমতায় বসার আগে তার উপরে বোঝা আছে যে বসে টাকার বোঝা নিয়ে, ঋণের চেয়েও, আমি ঋণের পর একটা বলি, ঋণেরটা পরে বলি, যে সংসদে বসে 30 দিনের মধ্যে আপনাকে 133টা অধ্যাদেশকে পাশ করতে হয়েছে। হ্যাঁ, অধ্যাদেশকে পাশ করতে হবে। অধ্যাদেশ তো এমন একটা বিষয় না যে দুম করে পাশ করে দিলাম। তো এই রকম বোঝা নিয়ে যে দল, একটা সুবিধার জায়গা আছে। 133টা অধ্যাদেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তৈরি করা, আলোচনা করা, ঐক্যমত কমিশনের দীর্ঘ 6 মাসের প্রেক্ষিতে কিন্তু তৈরি করা, সেই ক্ষেত্রে কিছুটা সহজ ছিল। এখানে একটা বিষয় হচ্ছে, ঐক্যমত কমিশনে যেসব মেম্বাররা ছিলেন তারা কিন্তু সবাই সংসদের না, সংসদের কিন্তু 300 জন এমপি আছে। আপনি 300 জন এমপির কিন্তু একটা মতামতের বিষয় আছে, কারণ তারা জনপ্রতিনিধি, জনগণের মতামত নিয়ে কিন্তু তারা নির্বাচিত হয়েছে। আরেকটি সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনার দলের বাইরে তো ভোট দেওয়ার সুযোগ নেই, যাওয়ার সুযোগ নেই, এখানে বাধ্যবাধকতা আছে। সুতরাং অর্থাৎ দল যা চায় সেটাই হয়। 300 জনের যে মতামত, তারপরেও তো আপনাকে এটা, আমার কথা হচ্ছে নলেজে নিতে হবে। তো আপনাকে যদি পার ডে যদি আপনি 10টা 20টা করেও প্রস্তাব উপস্থাপন করেন, সেটা যদি আমি বলি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বিশ্লেষণ হয়, সেটাও তো করতে হবে। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের বিরোধী দল হওয়া উচিত ছিল যে সেই 133টা অধ্যাদেশ সহ বাংলাদেশের যে চলমান সংকটগুলো, আমরা দেখেছি যে ক্ষমতার প্রায় 2 মাস হয়ে গেল সরকারের, এর মধ্যে কিন্তু অনেকগুলো সংকট তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে ভ্যাকসিন, বাচ্চাদের শিশু মৃত্যু, এবং দ্বিতীয়ত হচ্ছে জ্বালানির যে বিষয়টা, হ্যাঁ ঋণের সংকট। তো আমরা আশা করেছিলাম যে এই সংসদে বিরোধী দল হবে এমন যারা সরকারের কাছে জানতে চাইবে যে ইউনূস সাহেব এখানে যে হামের টিকা আনেনি,
শেখ হাসিনা এনে যায়নি, আপনারা কতটুকু অগ্রগতিতে আছেন, আপনারা কতটুকু এগিয়েছেন এবং সেই বিষয়ে বিএনপি সরকারের পদক্ষেপ কি, এই ধরনের প্রশ্ন মন্ত্রীদের কাছে বা সরকারের কাছে করা হবে। জ্বালানির কতদূর কি অবস্থা, মন্ত্রী বলতেছে এই আমাদের জ্বালানি পর্যাপ্ত আছে, কোন ক্ষেত্রে পর্যাপ্ত আছে, কোন পর্যন্ত আছে, আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা, আমাদের চিকিৎসা খাতের জন্য কি ব্যবস্থা সরকার নিচ্ছে, এই সব আলোচনাগুলো কিন্তু হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিরোধী দল প্রথম দিন সবার সাথে থাকে কি পরিচিতি পর্ব। হ্যাঁ, একটা নতুন জায়গায় যখন আপনি যান 300 এমপির সাথে সবার সাথে কিন্তু আপনার পরিচয় নেই, কিন্তু যখনই দেখলাম নাম বলে আপনারা চেয়ারের পিছন দিয়ে প্লে কার্ড বাইর করলেন, অকআউট অকআউট, প্রথম সংসদে আপনি কিন্তু এই জিনিসটা দেখেছেন। তারা যে অকআউট করবে এই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা প্লে কার্ড বানিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, অন্তত মানুষ, আপনি আমার চরম শত্রু, কিন্তু আপনার সাথে যখন আমার ইন্ট্রোডিউসিং হয়, পরিচয়টা হয়, তখন তারা সৌজন্যবোধ আছে। প্রথম সংসদটা সৌজন্যবোধের সংসদ ছিল। তার মানে বলছেন ভালো বিরোধী দল পাননি। আমরা যেটা আশা করেছিলাম সেরকম বিরোধী দল হয়নি। আমরা একটু যাচ্ছি ডক্টর ফয়জুল হক, যেটা বললেন ফাতেমা জোহরা মিতু ভালো বিরোধী দল পায়নি, আসলে যেটা প্রত্যাশা ছিল। আপনারা কি মানে বিরোধী দলে বসে ব্যর্থ বলে মনে করছেন, যে ভালো বিরোধী দল পায়নি বলে সেই অর্থে? প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদের এই টিভি চ্যানেলের সুন্দরতম অনুষ্ঠানের আপনি একজন উপস্থাপক হিসাবে হীরা ভাই সবসময় আমাদেরকে ডাকেন এবং পাশে রাখেন। পাশাপাশি আমার সহ আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াকু সৈনিক এবং একসময় একসাথেই উনি রাজপথে আন্দোলন করেছে, আমরা টক শোতে বিদেশে বসে কথা বলেছি, সেই আমার বোন ফাতেমা মিতু সহ দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে। বিষয়টা হচ্ছে, যদি এক বাক্যে আপনি আনসার নিতে চান যে ফাতেমা আপু এই মুহূর্তে বিরোধী দল কাকে চায়, তাহলে যদি আমি জিজ্ঞেস করি তিনি কি ওই আওয়ামী লীগের মতো বিরোধী দল চায়, নাকি গঠনমূলক শিক্ষামূলক যারা দেশ এবং জাতির জন্য কল্যাণ আনতে চায় সেই বিরোধী দল চায়? বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিভঙ্গিতে প্রথমেই আমি অ্যাপ্রিসিয়েট করি যে সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান এ যাবৎকালের ইতিহাসে এত সুন্দর বাংলাদেশের ইতিহাসে হয়নি। জনাব তারেক রহমান সাহেবও একজন সরকার প্রধান হিসেবে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, তার ভদ্রতা, তার মাধুর্যতা, তার চলাফেরা, ব্যক্তিগত যেভাবে মানুষের সাথে বিহেভ করেন সেটা অবশ্যই প্রশংসনীয়। অ্যাট দ্য সেম টাইম বিরোধী দলীয় নেতা হিসাবে গঠনমূলকভাবে সমালোচনাও করা যায়, আন্দোলনও করা যায়, মাঠেও থাকা যায়, সংসদেও থাকা যায়, আবার সরকার দলের সাথে বিপদে পড়লে তার পাশেও থাকা যায়। এর একটা কম্বিনেশন আমরা দেখেছি ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি। এখন এই ধরনের বিরোধী দলও যাদের পছন্দ হয় না, সেই আপুরা আসলে প্রতিদিনই এক্সারসাইজ চায় যে মারামারি করতে হবে, ওনার সাথে ঝগড়া করতে হবে, লাঠি পিঠা করতে হবে, মানে বাস ভাঙচুর করতে হবে। এখন ওনাদের অসহ্যটার জায়গা হচ্ছে, আমি কেন পার্লামেন্ট ভবন ভাঙছি না, আমি এখনো মানে হরতাল করে রাস্তার বাস টাস ভেঙে টেঙে চুরমার করছি না, এবং এটা করার কারণে আপনি আবার মামলা দিয়ে ফয়জুল ভাইকে অ্যারেস্ট করতে পারছেন না। এই যে ভদ্রতাটার জায়গাটা তৈরি করে ফেলেছে জামাত ইসলাম, এটা ওনাদের সহ্য হচ্ছে না। ওনারা চায় না, ওনারা চায় যে কোনো মূল্যে সেই ফ্যাসিজমের মতোই পূর্বের দিনের রাজনীতিটাকে যদি এখানে চালু করতে হয়, তাই তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে তিনি এখানে একটা কেস ক্রিয়েট করার ক্ষেত্র তৈরি করতে চান। এই অপরচুনিটিটাই আমার বোন চায়। ওইটা করতে পারলে বিরোধী দল টেরোরিস্ট, বিরোধী দল খারাপ, বিরোধী দল ভাঙচুর করে, বিরোধী দল মামলা দাও, এবং এগুলো করে আপনি শর্ট কাম করে তাদেরকে একটু যদি ঢুকাতে পারেন, যেই পচা বুদ্ধিতে হাসিনা দেশ পালিয়েছে ঠিক তারা এই পচা বুদ্ধিতে ঢুকতে চায়। যদিও আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব এখন পর্যন্ত ঐক্যের বাণী নিয়ে অগ্রসর হচ্ছেন, কিন্তু আশেপাশের মানুষগুলো আপনি দেখেন, উদাহরণ দিয়ে বলি, জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা দেখেন। বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলের কোন নেতা সরকার প্রধানকে তার নিজের ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে চিফ গেস্ট করেছে? দিস ইজ ফার্স্ট টাইম। দেখান শেখ হাসিনা দাওয়াত দিয়েছে? কোন জায়গায় এরকম হয়েছে? হয়নি। কিন্তু বাংলাদেশের এই ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের জনাব তারেক রহমান সাহেবকে সম্মানিত করেছেন তাদের জায়গায় ডেকে একজন প্রধানমন্ত্রী হিসেবে। দ্বিতীয় দেখেন, কূটনৈতিকদের সম্মানে ইফতার পার্টি হয়েছে, জামাত ইসলাম করেছে। সেই কূটনৈতিকদের সম্ভবত এলডি ভবনে, সংসদের ভিতরে, সেখানে মেহমান হিসেবে তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে রেখেছেন, শামা ওবায়েদ সাহেবকে, সেখানে তিনি উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পড়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সরাসরি সংসদ ভবনের ভিতরে জনাব তারেক রহমানের সাথে প্রায় 15-20 মিনিট সাক্ষাৎ করেছেন। জনাব
তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু তাকে ভদ্রতার খাতিরে তাকে আগিয়ে দিয়েছেন। আমি শেষ করতে একটা পয়েন্ট নিয়ে এরপরে আপনার কোশ্চেনটা নিচ্ছি। শুধু তাই নয়, জ্বালানি খাতে যখন বাংলাদেশের প্রবলেম, এই প্রবলেমটা যদি শেখ হাসিনা জানতো তাহলে প্রথম দিনই সে রাস্তাঘাট ওই বিশ্বে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, প্রস্তাব দিয়েছে। আমরা শুধু প্রস্তাব না, আজকের এই দিনের ঘটনাটা শেখ হাসিনা বিরোধী দলে থাকলে তিনি এটাকে বলতেন এটা আপনার সরকারের ব্যর্থতা, আমরা এটা জানি না, পিটাপিটি মারামারি, এটাকে একটা কেওয়াস সৃষ্টি করে মানুষকে ওইভাবে ষড়যন্ত্রের মধ্যে উদ্বুদ্ধ করতেন। আর আমিরে জামাত একমাত্র বিরোধী দলীয় নেতা যিনি সংসদে এবং বাহিরে এমনকি পেট্রোল পাম্পগুলোতে ভিজিট করতে গিয়েও বলেছেন এটা আমাদের জাতীয় সমস্যা, আমরা একসাথে সমাধান করতে চাই। উনি কমিটির আহ্বান করেছেন বিধায় প্রধানমন্ত্রী সেটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তাহলে এই ধরনের ভালো কাজ সংসদের ভিতরে পারফর্ম করছে বিরোধী দল, আর এট দ্য সেম টাইম তারা যখন জাতির সাথে প্রতারণা করছে, মুনাফিকি করছে, এখন বলতে পারেন মুনাফিক কিভাবে করছে, যেমন জুলাই সনদ নিয়ে করছে, গণভোট নিয়ে করছে। জনাব মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি গণভোটের পক্ষে কথা বললেন, এট দ্য সেম টাইম আমাদের কি বলে সালাউদ্দিন সাহেব সংসদে বললেন আমরা গণভোট টনভোট এবং জুলাই সনদ টনদ এগুলোকে নিয়ে আমরা এই যা কিছু করেছি, বৈঠক করেছি, শুধুমাত্র নির্বাচনটা করার জন্য ওটা একটা আমরাই করেছি, মানে নাটক করেছি। তা এই নাটক করার পরে সেটা আবার সংসদে বলে, মানে অবাক কাণ্ড। আবার এট দ্য সেম টাইম সভা সমাবেশে গিয়ে বলে দাড়ি কমা যোগ বিয়োগ কিছুই বাদ যাবে না, সবকিছু পালন করা হবে। সো হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যদি আপনি সবকিছুই পালন করেন তাহলে আপনি কেন দুইটা শপথ নিলেন না? আপনি শপথ একটা নিলেন। যাই হোক, আমি বলছি সে কারণে আমাদের বিরোধী দল কিন্তু রাজপথেও আছে, তারা কিন্তু মিটিং করছে, মিটিং মিছিল করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে জুলাই সনদের গুরুত্ব, গণভোটের গুরুত্ব, সরকার কোন কোন জায়গায় ব্যর্থ, কোন কোন জায়গায় সফল। তো এই জায়গার পরে যদি আমার বোন বা ফাতেমা মিতুর আপুর যদি মানে মন না ভরে, প্রাণ না ভরে, তাহলে কোন বিরোধী দল আপা চায়? আমি ছোট্ট এই সাথে আপনাকে বলতে চাই, রুমিন ফারহান নিশ্চয়ই আপনি জানেন একজন নিরপেক্ষ সংসদ সদস্য, অর্থাৎ স্বতন্ত্র সংসদ সদস্য যাকে বলি, তিনি কোনো দলের নাই, নির্বাচিত হয়েছেন, তিনি স্বতন্ত্র ইলেকশন। তিনি বলেছেন সংসদে আগের মতে আমরা আর মামুরাই অবস্থান করছে যেমন ছিল। তিনি নিশ্চয়ই ইঙ্গিত করেছেন যে গত 17 বছর বিশেষ করে লাস্ট দুটো নির্বাচন বা 3টি নির্বাচনে আপনার নিশ্চয়ই দেখেছেন যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল একটা শব্দ নতুন উদ্ভব হয়েছে। সেদিকে তিনি ইঙ্গিত করেছেন যে আমরা আর মামুরাই সংসদে এখন আছে, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দলে। বিষয়টা কি আপনি না, তার সব বক্তব্যকে আমি কোনোভাবেই মেনে নেওয়া বা কাউন্টার দেয়া সেটাকে পসিবল মনে করি না। কিন্তু তিনি জয়যুক্ত হয়ে সংসদে এসেছেন, সেটা সুন্দর, কিন্তু তার কিছু পারপাস সাফ করাটাকে আমি মানে একেবারে এই জুলাইয়ের পক্ষের শক্তির জন্যই যে সব করছেন সেটাকে আমি বিলিভ করি না। যেমন তিনি যদি বিএনপিকেও মনে করেন যে আমরা আর জামাতকে মামুরা আবার বিএনপি জামাত না, তাহলে এরা তো দুটো পার্টি নির্যাতিত নিপীড়িত ছিল। ফেসিবাদী শেখ হাসিনা আমরা আর মামুরা আপনি বলতে পারেন, কারণ আমিন নির্বাচন তিনি করেছেন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের যেটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছেন, বিতর্ক আছে নির্বাচন নিয়ে, পক্ষ বিপক্ষ অনেক মতামত আছে, কিন্তু সেটার বাইরেও এটা তো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এবং নির্বাচিত বিরোধী দল আছে, সেখানে আমি এটাকে আমরা মামুরা মনে করি। যারা মৃত্যু আপনি নিশ্চয়ই জানেন এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। এই কারণেই বললাম গত 17 বছর নিপীড়ন নির্যাতনে এই আজকে সংসদের সরকারি দল এবং বিরোধী দল উভয়ই ছিল, এবং গণ আন্দোলন গণবিপ্লব বলেন এই আন্দোলনের এই দুটো দলই বা উভয়ই সম্পৃক্ত ছিল। সেখানে যেটি আসলে বললেন, আপনারা কি এমন বিরোধী দল চান যেটা আপনি বলছেন বা আপনাদের প্রত্যাশা ছিল, যেটা একটু আগে বললেন যে আন্দোলন করবে, হরতাল করবে, ভাঙচুর করবে, এইরকম বিরোধী দল কি আপনারা চাচ্ছেন কিনা? আসলে ভাইয়া সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটা মনে হয় আমার ব্যর্থতা, যে আমি যে কি বলতে চেয়েছি সেটা হয়তো আমি আমার ফয়জল ভাইকে বোঝাতে পারিনি, বা উনি হয়তো বুঝতে চাননি, কারণ উনি যতটুকু লিখে এনেছেন অতটুকুই বলতে হবে। আপা কি বলেছে সেটা কাউন্টার উত্তর আমার দেওয়ার দরকার নেই। আমি কিন্তু বলেছিলাম যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য বিরোধী দলের অংশগ্রহণ। এখানে কিন্তু আমি আমির সাহেবের চরিত্র, তার ভদ্রতা, তার কথা বলা, এই নিয়ে কিন্তু কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলিনি। উনি উদারতার কথা বললেন, অনেকগুলো উদাহরণ দিলেন। সবচেয়ে বড় প্রথম উদাহরণই তো স্থাপন করেছেন জনাব তারেক রহমান। উনি নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছেন। এরকমের অনেক সৌজন্যতা মানে ভদ্রতার উদাহরণ কিন্তু জনাব তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রেখেছেন। সেই বিষয়ে আমি আলোচনায় এখন যাচ্ছি না, এখন আমরা সংসদের মধ্যে, আমরা সংসদের বাইরে যাচ্ছি না। দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, আওয়ামী লীগের একটা নেচার ছিল
আপনি প্রশ্ন যাই করেন গরুর রচনার মতো, উত্তর হবে উন্নয়ন। এখন আবার জামাতের নতুন একটা মানে থিম দাঁড়িয়েছে, আপনি প্রশ্ন যাই করেন উত্তর হবে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা বিএনপির। ঠিক আছে, আমি এখানে বলেছি আমরা জবাব আমাদেরকে প্রশ্ন করুক, চোখে চোখ রেখে, এমন বিরোধী দল চাই। কোনো সরকারি দলের কোনো নেতা এ কথাটা বলবে না সাহস করে। সবাই চায় বিরোধী দলকে দমিয়ে রাখতে, তাদের কণ্ঠস্বরকে মানে চেপে ধরে রাখতে। আর আমি বলতে চাচ্ছি যে আমরা চাই আমাদের বিরোধী দল আমাদের চোখে চোখ রেখে বলুক এই সমস্যাটা কেন এটা হচ্ছে, এটা সমাধান কি, তারা প্রস্তাবনা দেখ যে এইটা এরকম। আপনি দেখেন তেলের সংকটটা, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন তেল পর্যাপ্ত বাংলাদেশে আছে। তখন অনেকে কিন্তু আপনার টকশোতেই কিন্তু আমাকে কটাক্ষ করা হয়েছিল যে আসলেই কি তেল আছে। যখনই কমিটি করা হলো জামাত বা বিরোধী দলকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো, পরের দিন থেকে কিন্তু আর পেট্রোল পাম্পে লাইন নেই। তবে সেটা জনগণ বুঝেছে, আপনিও বুঝেছেন, আমিও বুঝেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা খুশি হতাম এটা যদি তেল নাই বলার সাথে সাথে বিরোধী দল বলতো যে এই সিন্ডিকেট কাজ করছে, তারা সিন্ডিকেটের নাম প্রকাশ করত। সিন্ডিকেট সব দলের আছে, সেখানে যদি বিএনপির 5 জনের নাম প্রকাশ করত, জামাতের 1 জনের নাম প্রকাশ করত যারা সিন্ডিকেট করছে, তাহলে আমরা মনে করতাম যে আসলে বিরোধী দল দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু আমরা এটা দেখেছি যে জামাতের কর্মীরা বাইক নিয়ে গিয়ে পেট্রোল পাম্পে কিভাবে তেল থাকা সত্ত্বেও কিন্তু লাইন দিয়েছে। যখনই কমিটি হয়েছে পরের দিন থেকে আর তেল নেই। এখন রাতারাতি একদিনের মধ্যে তো আর অটো বাংলাদেশে সরকার তেল এনে হাজির করেনি, ঠিক আছে? হ্যাঁ, এখন আরেকটা কথা আমি বলতে চাই, হ্যাঁ সেটা আমি বলবো না, এটা কৃত্রিম সংকটের চেষ্টা। আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে টিকা নিয়ে কিন্তু এরা কোনো কথা বলছে না। কেন বলবে না? কারণ টিকা নিয়ে কথা বললে এটা দায় যায় ইউনূসের উপরে, আর ইউনূসের উপদেষ্টা পরিষদের নেতারা কিন্তু তাদের সাথে আছে, তার দায়ভার তাদের উপরেও বর্তায়। হ্যাঁ, তারপরও আমি বলবো আপনারা এই সরকারের কাছে জানতে চান যে এই 2 মাসে টিকার কতটুকু অগ্রগতি। আর একটা কথা আমি বলি, আমি উনি নাটক করেছেন, আপনারা নাটক করেছেন। এই গণভোট জুলাই সনদ নিয়ে আলোচনা করতে গেলে আপনার এই প্রসঙ্গ থাকবে না, এটা অনেক বৃহৎ আলোচনা। ভাইয়ের সাথে আমাকে এই বিষয়ে আপনি একটা প্রোগ্রাম ফিক্সড করবেন, আমি আপনার সাথে আলোচনা করব। তবে একটা কথা বলি, উনি মুনাফেকের কথা বলেছেন। মুনাফেকের সংজ্ঞা কি? যার মুখে এক অন্তরে এক। যদি সেটাই হয় তাহলে ওনারা তো বড় মুনাফেক। ওনারা বলেছেন আমরা নির্বাচনে যাব না, নির্বাচনে গেছেন। ওনারা বলেছেন শপথ নেব না, শপথ নিয়েছেন। ওনার দলের কথা বাদ দেই, উনি তো ছোট মুনাফেক। ওনাকে ব্যক্তিগতভাবেই আমি বললাম, উনি আমার সাথে লাস্ট যেদিনকে প্রোগ্রাম করেছে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরে, তখন উনি আমাকে ফেস দ্য পিপলের প্রোগ্রামে বলেছিলেন, আমি বলছি আপনি তো জামাতে চলে যাবেন। উনি বলেছে আমি আপনাকে এই জাতির উদ্দেশ্যে এই জনসম্মুখে বলে গেলাম আমি কোনোদিন জামাতে যাব না, আমি স্বতন্ত্র নির্বাচন করব। সেই রেকর্ডটা আজকেও আমি শুনেছি, আমি স্বতন্ত্র নির্বাচন করব। আমি তখন বলেছি দুনিয়া উল্টে গেলেও আপনি দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন, এবং উনি সেটা করেছেন। এবং উনি যেদিনকে বলেছেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা নির্বাচন, আমি ওনার সেই পোস্টে নিচে কমেন্টটা গিয়ে করেছিলাম, উনি আবার কিছুক্ষণ পর সেটা ডিলিটও করেছেন। তো বিষয়টা হচ্ছে মুনাফিকি তো ওনারা করেন, যারা বলে শরিয়া আইন নিয়ে রাজনীতি করে, নির্বাচনের আগে বলে শরিয়া আইন আমরা চালু করব না। যারা নারীদেরকে সরাসরি আসনে নির্বাচন করার সুযোগ দেয় না, নারীদেরকে ব্যবহার করে নির্বাচনে, তারপর আবার সংরক্ষিত আসনে নারীদের এমপি দেয়, তাহলে এদের চাইতে বড় মুনাফিক কি হতে পারে? যারা গঠনতন্ত্রে আছে যে সরাসরি নির্বাচন, যারা যদি সেটা হয় তাহলে জুলাই সনদ দিয়েছে, জুলাই সনদে কথা বলতে চাচ্ছিলাম না, জুলাই সনদে তো আছে আপনার 33% নারী দিতে হবে, ওনারা তো সেটা মানে নেই। জুলাই সনদে তো ওনাদের আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, আমাদের সরকার থেকে ওনাদেরকে প্রস্তাব করা হয়েছিল না, ওনারা সেটা মেনেছেন? মানেননি। তো জুলাই সনদ নিয়ে আলোচনা আমি আরেকদিন করব। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলতে চাই যে আমি আবারও বলি যে সরকারি দলের টেন্ডেন্সি থাকে বিরোধী দলের কণ্ঠরোধ করা, কিন্তু আমরা চাই আমাদের বিরোধী দল আমাদের আয়না হোক। আপনি যখন রেডি হন আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন না আমাকে কেমন লাগছে, আয়না আপনাকে চিহ্নিত করে দেয় সমস্যা এখানে। তো আমরাও চাই আমাদের বিরোধী দল, উনি বলছেন যে আমি চাই উনি বাইরে বেরোয়া সন্ত্রাসী করুক, না আমি সেটা চাই না, কিন্তু ওনারা কিন্তু সেটা করছে। সংসদে ওনারা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে না, কিন্তু বাইরে বেরোই বলে কি জানেন, সরকারের পতন করে দিচ্ছি, জনগণকে বলে আপনারা সবাই জেগে থাকুন, এই ধরনের ফাঁকা
আওয়াজ আমরা একটু দিয়ে তো ঘুরে কোনো আসতে লাভ চাই। নেই। নিশ্চয়ই ওনার উত্তরগুলো দিবেন। আপনাকে যে বিষয়গুলো বলছে আমি আপনার সাথে পাশাপাশি বলতে চাই, আমাদের হাবিবুর রহমান হাবিব, যিনি বর্তমান সংসদ সদস্য, নিশ্চয়ই আপনি জানেন, পাবনার উপদেষ্টা চেয়ারম্যানের, তিনি বলেছেন যে জামাত অকটেন পেট্রোল চাষাবাদ করে, পুকুরে বিভিন্ন জায়গায় চাষাবাদ করে, এই কারণে জ্বালানির দাম বেড়েছে। এটার উত্তর দিবেন। এবং এটা চমৎকার কথা উনি বলেছে, বিরোধী দলের যে ভূমিকা থাকা উচিত, প্রস্তাবনা দেওয়া উচিত, শ্যাডো ক্যাবিনেট তৈরি করা উচিত। আপনারা বলেছেন শ্যাডো ক্যাবিনেট তৈরি করবো, অর্থাৎ গভর্নমেন্টের যে কাজটা করবে আপনারা সেটাকে বিকল্প প্রস্তাবনা দিবেন। যেমন সামনে বাজেট আসছে, আপনারা বিকল্প বাজেট উপস্থাপন করবেন। আমরা সেরকম দেখতে পাইনি, প্রস্তাব দেননি। আপনারা কি তাহলে বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন, না সত্যিকার অর্থে বিরোধী দল হওয়ার চেষ্টা করছেন? না দেখেন, আপনার দুটি প্রশ্নই, প্রথম হচ্ছে আপনি যে অকটেন পেট্রোল চাষাবাদ করে যিনি মন্তব্য করলেন, যদি চাষাবাদই করে থাকে তাহলে তো অকটেন পেট্রোলের সমস্যা বাংলাদেশে মানে থাকার বুঝাতে চেয়েছেন আপনারা লুকিয়ে রেখেছেন? না না না, আপনাদেরকে ইঙ্গিত এই বক্তব্যগুলো হচ্ছে কথার কথা। জি। বাংলাদেশের মানুষ সবাই বোঝে। যেমন একটু আগে আপু বললেন যে কথায় কথায় যে জামাতের কর্মীরা লাইনে দাঁড়িয়ে মানে কিউটাকে লম্বা করছে যাতে করে মানে এরকম আমরা অনেক ভিডিও দেখেছি। যদি তাই হয়, আপু তো একজন না, আপু তো একজন অনেক ভিডিও আমরা ভিডিও দেখেছে তাতে হবে না। আমি একটু বলি যে আপু তো রাজনীতিক একজন। এখন আইডেন্টিফাই করবেন কিভাবে? এদের নেতা কর্মীরা তো গুপ্ত। উনি রাজনৈতিক আইডেন্টিফাই কিভাবে করবেন? উনি একজন বাংলাদেশের সর্ববৃহৎ এরা হচ্ছে তো গুপ্ত, এদের তো পদ পরিচয় দেয় না, নেত্রী। পদ পরিচয় তো দেয় না। যেমন আপনি কিন্তু ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনাকে জামাতের নেতা বলবো না, ফাতেমাতুজ মিতুকে বলতে চাই যে তিনি যখন বললেন ঠিক করে বলেন, ফাতেমাতুজ জোহরা মিতুকে আমি বলতে চাই যে এই তিনি বলছেন যে কর্মী। হোয়াট ডু ইউ মিন বাই কর্মী? এই কর্মী যদি হয় এরকম যে কর্মীর কোনো সার্টিফিকেট নাই, কর্মীর কোনো পদ নাই, কমিটি মানুষের কাছে ফ্ল্যাশ করেন না, তাহলে তাকে বললেন পুরো গুপ্ত। তাহলে তাকে কর্মী কিভাবে বললেন? যে কোন ব্যক্তি আপনার ওখানে গুপ্ত? তাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় জামাতের নামে তারা প্রচারণা চালাচ্ছে। কারণ হচ্ছে এজন্য তো আমাদের আন্দোলন যে আপনারা আপনাদের সকল কমিটিকে মানুষের সামনে আনেন। জামাত শিবির তো রাজপথে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরে মৃত্যু বাইরে থাকা, পালিয়ে থাকা, তাহলে আপনিও গুপ্ত। আপনি বলতে পারেন তারেক রহমান যদি গুপ্ত হয় আমিও গুপ্ত। আপনাকে স্বীকার করতে হবে সবার আগে তারেক রহমান বিএনপির সব বেশে গিয়েছে, বীরের বেশে এসেছে, আমিও বীরের বেশে গিয়েছি, বীরের বেশে এসেছি। আপনি গুপ্ত সংজ্ঞা দিতে পারবেন না? আমি বলেছি তারেক রহমান বিএনপির গুপ্ত বলতে পারবেন না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা স্বীকার করছে। গুপ্ত বলতে পারবেন আপনি তাকে যে ব্যক্তি হিডেন থেকেছে, প্রকাশ্যে কাজ করে নাই। আমি জনাব তারেক রহমান সাহেবের সম্মান কোনোভাবেই ছোট করার পক্ষে নই। তিনি বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, সংগ্রাম ঐতিহ্যের মধ্য দিয়ে তিনি এসেছেন। তিনি বিদেশে কি কারণে গিয়েছেন আমরা সবাই জানি। কিন্তু যদি আপনি আমাকে বলতে চান বা আমার মতো আরো যদি 2-4 জন বীর যারা আপনার সাথে টকশো করেছে, চোখে দেখেছেন, কথা বলেছেন, তারেক রহমান রাজনীতি করেছে সেটা আপনারা চোখে দেখেন নাই? তারেক রহমান দেশকে পরিচালনা করছে সেটা আপনারা চোখে দেখেন নাই? সেজন্যই তার মানে আমি গুপ্ত বলছি না। আপনি যদি আমাকে বলে থাকেন, আপনার সংজ্ঞা কি? আমাকে বললে আপনার সংজ্ঞা হচ্ছে যারা পরিচয় লুকিয়ে থাকে। আমার সংজ্ঞা হচ্ছে পরিচয় লুকিয়ে বলেন আপনার সংজ্ঞাটা। আমার সংজ্ঞা হচ্ছে গুপ্ত, যেই গুপ্ত আপনি মনে করেন যে সে কোনো রাজনৈতিক দলের কর্মী না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে তিনি হঠাৎ করে রাজনৈতিক দলের কর্মী, রাইট? আপনি তো সেটাকেই গুপ্ত মনে করছেন। আচ্ছা, আপনারা আপনাদের কমিটিগুলো প্রকাশ করেন না কেন? কারণ তার কমিটি, প্রত্যেকটা কমিটি আমি তো বাংলাদেশের একজন ছাড়া কাউকে চিনি না। বাংলাদেশ জামাতের শোনেন, এই যে হীরা ভাই, ওয়ার্ডে কমিটি আছে। আপনি আমাকে সময় দিয়েছেন, আপনি আমার দিকে তাকান। বাংলাদেশের যেদিন মার্চ ফর ডেমোক্রেসি হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, একমাত্র ছাত্র শিবিরের শিপন সেদিন শহীদ হয়েছে। গুপ্ত থাকলে শিবির শহীদ হতে পারতো না। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেদিন গুপ্ত ছিল বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন কিন্তু ঘর থেকে বের হতে পারেননি। তিনি বের হয়েছেন, চেষ্টা করেছেন, বালুর ট্রাক সরাতে চেয়েছেন, কিন্তু এই মহিয়সী নারীকে উদ্ধার করার জন্য বিএনপির গুপ্তরা তখন ছিল না। এখন যদি আপনি গুপ্তটাকে মনে করেন যে গুপ্ত কি, দিস ইজ গুপ্ত, আপনার কাছে মনে হচ্ছে যে তারা বের হতে পারলো না, অথচ শিবিরের ছেলে শিপন সেদিন নিহত হয়েছে বাংলাদেশের। আপনি দেখেন 2013 সাল থেকে শুরু করে প্রত্যেকটি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন তার নামে রায় দেওয়া হলো যে মৃত্যুর কোলে তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, প্রায় 200 মানুষের মতো গুলির মানে সামনে নিহত হয়েছেন, চোখের সামনে দেখেন নাই? আপনার সে সময় চোখটা কোথায়? 13 সালের পরের কথা বলেন, 14 সালের পরের কথা বলেন। প্রত্যেকটি আন্দোলনে তারা রাজপথে ছিল, প্রত্যেকটি জায়গায়। আপনি বলেন আপনার কথার জবাব। আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বোন যদি বলে থাকেন যে কাউকে কর্মী, তাহলে কর্মীর হিসাবে আমাকে এখন তার এভিডেন্স দেখাতে হবে।
যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে কর্মীর সার্টিফিকেট দিবেন, যেটা আপনার বাংলাদেশ জামাত ইসলামের কোনো জায়গায় রিটেন পেপারে সে কর্মী কিংবা সাথী। মিথ্যা বলে তো আসলে পেট্রোল পাম্পের যে সমস্যা সেটার আপনি সমাধান করতে পারবেন না। আপনি কি কারণে আসলে কিউ করেছেন জানেন, মানুষকে কেন বোকা বানিয়েছেন জানেন? এখন আমি একটু তাহলে উত্তরটা দেই। সেটা হচ্ছে, বাংলাদেশে আপনার 20 টাকা করে তৈলে দাম বাড়াইতে হবে, আপনার ওই টাকাটা খাইতে হবে। খাওয়ার জন্য আপনি কি করলেন, মানুষকে অভ্যাসে পরিণত করাই দিলেন। প্রথম 1 মাস তৈল নেই ক্রাইসিস করে জনগণকে ওই জায়গায় তৈলের যে কি স্বাদ এই চাটনটা শিখিয়ে দিয়েছেন। তখন জনগণ অনুভব করেছে, বাপরে বাপ, আমার তৈল পাই না, গাড়ি পাই না, তারপরেও যদি 200 টাকা লিটারেও কেউ দেয় আলহামদুলিল্লাহ। আপনি পুট করে কি করলেন, 1 মাস আমাদেরকে এক্সারসাইজ করিয়ে, কষ্ট দিয়ে, আমাদের মধ্যে ওই অভ্যাসটা পরিণত করিয়ে হঠাৎ করে আপনি 20 টাকা করে বৃদ্ধি করে দিলেন। অথচ এই বাংলাদেশে 2 টাকা যদি বৃদ্ধি হয়ে যেত তাহলে রাজপথ আজকে গরম থাকতো। কিন্তু জনগণকে আপনি কৌশলে এটা চাপিয়ে দিয়ে যে বোঝাটা দিলেন, সেটা আপনি এটার জন্যই মূলত লাইনগুলো লম্বা করেছেন। শুধু তাই নয়, তাদের নেতাকর্মীরাই ওই পেট্রোল পাম্পগুলোতে অকটেনগুলো জমা রেখেছে, মানে মজুত করেছে, যেই দাম বিক্রি করে দিয়েছে, মানে বৃদ্ধি করে দিয়েছে, সাথে সাথে সেখানে আর লাইন নেই, কারণ পেট্রোল তারা বিক্রি করা শুরু করে দিয়েছে। জনগণকে তখন সেখান থেকে এটাই তো আপনারা বিরোধী দল করছেন কি, সেই বিএনপি নেতাগুলো ধরেন না কেন? আমার কথাই তো হচ্ছে এটা। বিরোধী দল অন্তত পক্ষে আর যা করুক, বিরোধী দল বিএনপি নেতাদের লিস্ট দেন নাই কেন? অন্তত আপনি শুনেন, শোনার তো মানুষ যারা না যারা আমি আপনাকে সম্পূর্ণ প্রশ্ন আপনি তো এমপি ক্যান্ডিডেট ছিলেন না, একটা সম্পূর্ণ প্রশ্ন আমি উত্তরটা দিচ্ছি। পেট্রোল পাম্পে বিরোধী দল অন্তত যা করছে, এই তৈলের ইস্যুটাকে কেন্দ্র করে বিরোধী দলীয় নেতা পেট্রোল পাম্পগুলো ভিজিট করেছে, সংসদে কথা বলেছে, প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়ে বলেছে যে আমরা আপনার এই পেট্রোলের সমাধান করার জন্য আমরা সবাই মিলে এই জাতীয় সমস্যায় ঐক্যবদ্ধভাবে মিটিং করেন। তা বিরোধী দল হিসাবে একজন নেতার পক্ষ থেকে এর চেয়ে আপনার জন্য আর কি করবে? কিন্তু আপনারা কিন্তু জানেন না, রেজাল্ট তো হচ্ছে সরকার এখন পারফর্ম করছে বাংলাদেশে। রেজাল্ট হয়েছে এটাই, সরকার দাম বাড়িয়েছে কৌশলে। আর বিরোধী দলের জায়গা থেকে বিরোধী দল সহযোগিতা করেছে যে আপনাকে সেই দাম তো বেড়েছে বিরোধী দলের এই কমিটির আরো আগে, দামটা তো কালকে বাড়ে নাই, এমন না? সেটাই, অতএব আপনি এই জায়গায় কথা বলতে পারবেন না। আপনি আমাদেরকে বলছেন যে এই যে বাংলাদেশের টিকার জন্যই, আমার কাছে মনে হচ্ছে কি টিকার জন্যই মনে হয় সংসদ, টিকা অন্য এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে পড়ে থাকতে চায়। কারণ হচ্ছে ওরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, ওরা গণভোট নিয়ে কথা বলতে চায় না। অথচ এই সংসদের প্রথম দিন থেকে আমার বক্তব্য থাকবে গণভোট নিয়ে, প্রথম দিন থেকে আমার বক্তব্য থাকবে জুলাই সনদ নিয়ে। আপনি জুলাই সনদ নিয়ে বক্তব্য নাই, গণভোট নিয়ে বক্তব্য নাই, আপনি বক্তব্য দিচ্ছেন কি ওই ইউনূসের আমলে কি হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে গোপনে মোয়া খাইলেন, লন্ডনে বসে মিটিং করলেন, হ্যাঁ, ওখান থেকে একটা মুসলেকা নিয়ে এসে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করলেন, ওইটা তো আপা বললেন না। আপনি সুন্দর করে বললেন কি হামটিকে নিয়ে আপনার কেন কথা বলে না? কারণ ওরা শেখ হাসিনার কাছ থেকে ওই রাজনীতিটা শিখে ফেলেছে যে মানুষকে যদি একটু অন্ধকারে রাখতে হয়, তার যদি কৃতকর্ম খারাপ থাকে, ওইটা যদি ঢাকতে হয়, তাইলে ওই হামটিকে আবিষ্কার করো, রাজাকার ট্যাগ দাও, আলবদর ট্যাগ দাও, আল শামস ট্যাগ দাও, গুপ্ত ট্যাগ দাও, ড্রাইভ করে রাস্তার মধ্যে থেকে হাজব্যান্ড ওয়াইফ ঘুরে ঘুরে বেড়াও, এগুলো নিয়ে মিডিয়া ব্যস্ত থাকবে, আর মাঝখানে আমাদের সব কিছু একেবারে ওলটপলট হয়ে যাবে। এই ধরনের রাজনীতি তো জামাত ইসলাম চায় না, বিধেই তো জুলাই বিপ্লব তারা সক্ষমভাবে সমর্থন করে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে সমাপ্তি করতে পেরেছে। চায়না বিধেই জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। চায়না বিধেই জামাত ইসলামের কারণে আজকের বিএনপির আমাদের এই ফাতেমা জোহরা আপু, আজকের মিতু আপুরা রাজনীতি করার সুবর্ণ সুযোগ পাচ্ছে। অতএব জামাতকে সম্মান করা উচিত, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারে নাই আজকের। সে কারণে আমি মনে করি আপনি একটু আগে বলার চেষ্টা করেছিলেন যে সংসদে কি পেলে কার্ড নিয়ে যাচ্ছে বিরোধী দল। আরে বাপরে বাপ, আপনার অবৈধ বাংলাদেশের প্রেসিডেন্টের ব্যাপারে পেলে কার্ড নিয়ে যাবে না, করবেটা কি? সংসদের প্রত্যেকটা মিনিটে আমার বক্তব্য চালু থাকলে 2 লাখ টাকা করে খরচ হয় পার মিনিট, একদিন গেলে প্রায় কোটি টাকার উপরে, 3 কোটি টাকা, 8 কোটি টাকার উপরে আপনার যদি হয় খরচ, সেই টাকা ধরেন 8 কোটি না হোক 5 কোটি হোক, আপনার টাকাটা তো যাচ্ছে। এই টাকা দিয়ে আমি শুনছি কার গল্প? চুপ্পু সাহেবের গল্প। ডিউ হার হিজ রেসপেক্ট, যে তার পজিশনকে আমি সম্মান করি, কিন্তু আমাকে এই গল্প শোনানোর জন্য জুলাই সনদের পরে আমাকে সংসদে ডাকা হয়েছে। সেখানে একটা প্লেকার্ডও যারা শহীদ হয়েছে, যারা রাজপথে আন্দোলন করেছে, তারা ওই সংসদে গিয়ে প্লেকার্ড তুলতে পারবে না, আর আওয়ামী লীগের লোক এসে বক্তব্য দিতে পারবে। দিস কাইন্ড অফ পার্লামেন্ট উই ডোন্ট নিড। সেখান থেকে সেই জায়গা সেটা ঘুরে আসেন। আমরা একটু ঘুরে আসি, যে কথাটি বললেন চুপ্পু সাহেবের কথা, আমাদের মাননীয় রাষ্ট্রপতি। আমরা তো বিরোধী দলের সংখ্যা বিচারে নয়, সংখ্যা বিচারে বিরোধী দল অনেকবার বলার চেষ্টা করেছে এবং ওয়াকআউটও করেছে, নিশ্চয়ই আপনি জানেন প্রেসিডেন্টের ভাষণের সময়। তো বিরোধী দল তো চাচ্ছে যে চুপ্পু সাহেবকে অপসারণ বা
ইমপিচমেন্ট যেটাই বলেন, বা এখন গণতান্ত্রিক সরকার আছে, আরেকজন প্রেসিডেন্ট নির্বাচিত করা, সেটা তো করছেন না। তার মানে বিরোধী দলের আপনার সংখ্যার মূল্যায়নে সংখ্যাতাত্ত্বিক ধারণা দিয়ে হারাতে চাচ্ছেন নাকি? আপনার প্রশ্ন উত্তর আমি পরে দিব। সম্পূর্ণ প্রশ্ন করার সাহস নেয়ার সাহস ওনার হয়নি, উনি নেয়নি। তো যে আমার খুব খারাপ লেগেছে একটা কথা ওনার শুনে, বাংলাদেশে প্রায় 150-র উপরে বাচ্চা মারা গেল, সেই বিষয়টাকে উনি খুব নেগলেক্ট ভাবে বললেন যে যে বাংলাদেশে সংসদে কেন টিকা নিয়ে আলোচনা হবে, এত সামান্য ভাবে উনি এটা উপস্থাপন করলেন। সংসদ তো আগে জনগণের জন্য, এক সপ্তাহ পর্যন্ত টিকার ঠিক আলোচনা আছে? আসছে, 2 সপ্তাহ সংসদ আমার কথা আগে শেষ করতে দেন। সংসদ আগে জনগণের জন্য, জনগণের। আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। আজকে সকাল 9টায় যদি সংসদ শুরু হয়, দুপুর 12টায় যদি বাংলাদেশের নতুন কোনো জনগণের সমস্যা ক্রিয়েট হয়, তাহলে প্রস্তাবিত বিষয় রেখেও কারেন্ট বিষয়ে আলোচনা করা উচিত বলে আমরা মনে করি। কারণ হচ্ছে হ্যাঁ, সংসদ জনগণের জন্য। তো উনি যেভাবে বললেন যে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে না, টিকা নিয়ে আলোচনা হবে, এই টিকা তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল ধরতে গেলে বহুত ভুল আছে, সেগুলো তো কেউ ধরতে যাচ্ছে না। কিন্তু টিকার আলোচনাটা আসছে যখন 150-র উপরে বাচ্চা মারা গেছে, তখন এই বিষয়টা নিয়ে। সেই বিষয়টা আপনাদের কাছে এত গুরুত্বহীন, এত, তাহলে আপনারা জনগণের ভোটে কিভাবে সংসদে আসলেন? আর একটা কথা হচ্ছে, যেটা উনি বলতে চাচ্ছি, যে উনি সবসময় জনগণকে, দর্শকদেরকে ভুল ইনফরমেশন দেয়। উনি বলেছেন যে যখন মার্চ ফর ডেমোক্রেসি নিয়ে আন্দোলন হয়েছিল, তখন ওনাদের কর্মী শিপন মারা গিয়েছে। মিথ্যা কথা, শিপন মারা গিয়েছে 8ই ডিসেম্বর 2013, এবং সে মারা গেছে, এটা কিন্তু গুগল বলতেছে। আমি বলছি নো, আপনি আমাকে শেষ করতে দেন, প্রশ্নের মধ্যে প্রশ্ন করেন না। নো, 8 তারিখ ছিল, 8ই সেপ্টেম্বর ছিল, রাজধানীর তেজগাঁ রেলগেটে পুলিশের গুলিতে শিপন মারা গেছে। আর মার্চ ফর ডেমোক্রেসি ছিল 29শে ডিসেম্বর, এবং বালু ট্রাক দেওয়া হয়েছে 28শে ডিসেম্বর। হ্যাঁ, এবং বালু ট্রাক দেওয়ার পরে যে 29শে ডিসেম্বর 2 জন ব্যক্তি মারা গিয়েছে। একজন হচ্ছে ছাত্রদলের মালিবাগের মনসুর প্রধানিয়া। আমার শিপন মারা গিয়েছে, আমার কথা শুনেন। এবং আরেকজন মারা গিয়েছে একজন ওই সিকিউরিটি গার্ড। আর শিপন মারা গিয়েছে 8 তারিখে, শিবির নেতা, হ্যাঁ, শিবির কর্মী। তো উনি সবসময় ভুল ইনফরমেশন দেয় দর্শকদের, যে খালেদা জিয়ার বালু ট্রাক সরাতে গিয়ে নাকি শিপন মারা গেছে। শিপন মারা যাওয়ার 20 দিন পরের ঘটনা হচ্ছে বালু ট্রাক। 20 দিন আগে তো আমরা জানতাম না যে ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির সামনে মার্চ ফর ডেমোক্রেসির দিন বালু ট্রাক দেবে। তার মানে ওনারা জানতেন? ওনারা কি জানতেন? তাহলে সেই আন্দোলনে শিপনি কিভাবে মারা যায়? দ্বিতীয়ত আরেকটা কথা বলি, যে তেলের দাম বাড়িয়ে নাকি 20 টাকা খাওয়ার জন্য নাকি সরকার তেল, 68টা দেশে তেলের দাম বেড়েছে। সব দেশের মানুষ কি 20 টাকা খাওয়ার জন্য? আর এটা হচ্ছে এটা বিশ্বের পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। এখানে বিএনপি তেলের দাম বাড়িয়েছে, এই কথাটা যখন ওনারা বলে, তখন আমার মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পর্যাপ্ত মজুদ আছে। আপনি শোনেন, ওই মজুদ তো কিয়ামত পর্যন্ত থাকবে না, তাই না? ওনাকে তো নতুন করে তো তেল আনতে হবে। এখন যদি বিশ্ব বাজারে যদি তেলের দাম যদি বাড়িয়েছে, সেই তেলটা কিন্তু নতুন করে আমি আপনাকে সেদিনও বলে গেছি, এখনো বলি, বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছে। আমি আপনাকে বলি বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছে, তার নেতাকর্মীরা কিন্তু চলে যায় নাই। 17 বছরের সিন্ডিকেট আপনি তো 17 দিনে ভেঙে ফেলতে পারবেন না, পারবেন? এই জন্যই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীও বলেছেন, আমরাও বলি, যে বিরোধী দল, সরকারি দল সবাই হচ্ছে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আপনারা এক হয়ে এই সমস্যাগুলোর মোকাবেলা করেন। আপনারা গতানুগতিক আগেরকার বিরোধী দলের মতো হইয়েন না। আপনারা সব সমস্যা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাধানের চেষ্টা করেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে এই সিন্ডিকেটগুলো কারা করে। সেই এখন তো আওয়ামী লীগ চলে গেছে, তারা নিশ্চয়ই কারো না কারো ছত্রছায়ায় আছে, হয় বিএনপি নয় জামাতের। সেগুলোর নাম আপনারা প্রকাশ করতেন। 5 জন বিএনপির করলে 1 জন জামাতের নাম প্রকাশ করতেন, কিন্তু আপনারা তো সেটা করতে পারেননি। তার মানে হচ্ছে আপনারা ওই আন্দোলনের মধ্যেই আছেন। তাহলে সংসদের দরকার কি? তাহলে সংসদের দরকার কি? তাহলে আলোচনার দরকার কি? তাহলে সংলাপের দরকার কি? আপনাকে জনগণ তো আন্দোলন চায় না, জনগণ চায় সমাধান। এই জন্যই তো আপনাকে ভোট দিয়ে, আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাইছে,
তাই না, সরকারি দল বিরোধী আমরা দল একটু ওনার হিসেবে। কাছে ঘুরে আসি। তো এই সেক্ষেত্রে প্রশ্নটা দিয়ে, জনাব ফয়জুল না, হক, আরেকটা কথা আপনার ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাইলাম, উনি করতে দিলেন না। সেটা হচ্ছে উনি বলেছেন যে বিএনপির বড় বড় নেতারা, ছাত্রদল যুবদলের নেতারা তেলের সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে ঠাই ঠিক যে ইটা আছে, তথ্যটা আছে, হ্যাঁ, আপনারা কেন জনগণের সেই কাছে উপস্থাপন না, করেন জনগণের কেন? দরকার নেই, আপনি সংসদে কেন সংসদে সেটা প্রকাশ উপস্থাপন করেননি? করেন। আমরা তো এটাই চাই, করেন, কেন করছেন না? জি, আমি একটু ডক্টর ফয়জুল হক আপনার কাছে একটু যাচ্ছি। যে কথাটি আসলেই বললেন, যেটি হচ্ছে ফাতেমাতুজ জোহরা মিতু, ধরেন প্রস্তাব দেননি আপনারা, বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। সহজ কথা আমি যদি বলি আপনাকে, এই এপ্রিল মাসের ঘটনা যদি বলি, আপনার 9 জন খুন হয়েছে, দর্শন হয়েছে 9টি, চাঁদাবাজি ঘটনা ঘটেছে 40টি, হামলা হয়েছে 79টি, লুটপাট হয়েছে, দখল হয়েছে, মাদকের হয়েছে, ডাকাতিতে শিক্ষাঙ্গনে 36টি ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছেন। আপনার দুর্নীতি অনেকগুলো কিছু ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জানেন। আপনার কাছে বলা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। বিরোধী দলের যে প্রকৃত ভূমিকা থাকার কথা আমরা কিন্তু দেখিনি। জনগণ হতাশ, এটা মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা ইতিমধ্যে এসেছে। আপনাদের সরব ভূমিকাটা জনগণ কিন্তু দেখতে পায়নি কেন? দেখেন, আপনি কিন্তু সরকারের বাস্তব চিত্র তুলে ধরলেন, জি, টক শো আর করা লাগলো না। জি, কারণ সরকার কি খুন হয়েছে, খারাপি হয়েছে, খারাপ কাজ ঘটছে, সংসদের ভিতরে বাহিরে আমরা এখন প্রত্যেকটি জায়গায় সব ব্যাপারে কথা বলছি। আপনি যদি শুধু রেকর্ডটা প্লে করে শোনেন, সমস্যাটা কোথায় জানেন? সংসদে আপনি তো ওই রেকর্ডটা আপনি মানে শুনতে চান না। বিরোধী দল কি বলে সে সময় তো আপনারা উপস্থিত থাকেন না, দেখতেও চান না, শুনতেও চান না। প্রত্যেকটা অধিবেশনে আসেও না বিরোধী দলের বক্তব্য, তেমন না, আসেও না, মিডিয়া আসে না, আপনি আসেন না। সরাসরি সম্প্রচারের সময় ওনারা যখন বক্তব্য দেন তখন ঝিরঝির হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় সরাসরি সম্প্রচার ঝিরঝির হয়ে যায়। আমাদের বিরোধী দলের অবস্থান শক্ত এবং তারা প্রতিবাদ করছে। আমি আগেই একটা কথা বলেছিলাম, তারা যেটা চায়, ওনারা সংসদে সেটা বলেন হচ্ছে গাড়ি চাই, যে কোনো ওনারা মূল্যে- সংসদে যে কোনো বলেন মূল্যে অফিস আমরা- চাই, আমরা যে কোনো মূল্যে চাই যে সংঘাতের রাজনীতি। ওনারা কিন্তু আমি অফিস আগেই চায়, আপনাকে বলেছি ওনারা গাড়ি যে এই চায়। সংঘাতের রাজনীতিটা আমরা করতে চাই না। কিন্তু আপনি দেখেন আমাদের আন্দোলন চলছে না, এখন আন্দোলন চলছে। গতকালকেও দেখলাম পত্রিকায় বিরোধী দলের আন্দোলনটাকে ভালোভাবে নিচ্ছে না সরকার। মানে আমার হ্যাঁ, না নেবেন না, আপনি করবেন চুরি, এখন চোরকে ধরবো না? ধরতে গিয়ে আমি সমাবেশে জাতিকে বলবো না যে বিএনপি এটা চুরি করেছে, কিংবা যেটা আপনিও তো বললেন নাকি, আমার তো আর বলার দরকার নেই। সেম জিনিসটা যদি আমি কাট পেস্ট করে আপনার যেটা আছে ওইটাকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্লে করি, জনগণ জেনে যাবে যে বিরুদ্ধে মানে বর্তমান সরকারি দল গত 6 মাসে কি রাজনীতি বাংলাদেশে করেছে। তো যাই হোক, সেখান থেকে আপনাকে দেখতে হবে যে বিরোধী দল কিন্তু প্রত্যেকটা দিনই তার সঠিক ভূমিকা পালন করছে। এখন কোনটা হচ্ছে না? যেমন আমি সমাবেশ করছি, প্রতিবাদ করছি, সরকারকে জুলাই সনদের ব্যাপারে কথা বলছি, মিটিং করছি, আমি নিজেই তো উপস্থিত ছিলাম। জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো কতগুলো মিছিল মিটিং এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে, সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের যেটা তারা চায়, ধরেন আমি আলটিমেটাম দেওয়ার পরে আপনার সাথে রাগ করে থাকবো, কথা বলবো না, সংসদের সুযোগগুলা যখন আপনার সাথে মানে বৈঠক হবে বৈঠকে যাব না, না গেলে চুরিটা আরো ভালো করে করতে পারবে। আর বর্তমান বিরোধী দল যেটা করছে সেটা হচ্ছে তারা বিরোধিতার জন্য নয়, তারা সরকারকে শিখানোর জন্যই প্রতিবাদ যেমন করছে, পাশাপাশি সংসদেও তারা কন্ট্রিবিউশন করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পর্কে তারা সরকারকে, জাতিকে, সবাইকে জানাচ্ছে। তো এই বিরোধী দলটা কি ওনাদের সহ্য হচ্ছে না? আমাদের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বর্তমান সিচুয়েশন আপনি একটু দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে এই বিরোধী দলটা ইতিহাসের সেরা একটা বিরোধী দলে রূপান্তরিত হয়েছে। আমরা এর আগে কি দেখেছি, যেমন এক নেত্রী আর এক নেত্রীর চোখাচোখি পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনার সেই সকল খারাপ আচরণের কারণে হতো না বাংলাদেশে। কারণ তিনি খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দিতে চায়, তিনি ওই জুলুম করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবাইতে চায়। তো যার চরিত্র এরকম ছিল, সেই ধরনের নেতৃত্ব আর খালেদা জিয়ার সাথে অ্যাডাপ্ট করার মতো কোনো যোগ্যতা তার ছিল না। আজকের বর্তমান জনাব তারেক রহমানের সাথে যখন আপনি আলোচনার তুঙ্গে, আমরা একজন আরেকজনের সাথে খুব দেখাচ্ছি, ওই সময় কিন্তু লন্ডনে গিয়ে জনাব আমাদের তারেক রহমানের বাসায় আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন। তারপরে তার মৃত্যুর আগে, মৃত্যুর পরে প্রত্যেকটা জায়গায় এখন এই সৌজন্যতাটা ওনাদের জন্য কাল হয়েছে। ওনারা চায় না, ওনারা চায় কি, জাতির কাছে সৌজন্যতাটা যে দেখাচ্ছি এটার কারণে জাতি যে পজিটিভ হচ্ছে জামাতের প্রতি, এটা ওনাদের ভালো লাগছে না। ওনারা চায় জামাত যেন একটা পুরাতন সেই বস্তা পচা রাজনীতি করে, আর এটার উপর ভিত্তি করে জনগণকে ওনারা বারবার সেই কথা বলবে। আমার আপু একটু আগে আমার ব্যাপারে একটা চরম মিথ্যা কথা বললেন
যে জাতীয় নির্বাচনের সময় তার সাথে ফেস দেবে বলে আমার কথা হয়েছে, আমার সাথে তার কথা হয়েছে, কথা হবে না কেন? আমরা তো কথা বলার মানুষ। আমি তার সাথে টকশোতে কথা বলি, ব্যক্তিগত কথা বলি। আমি বলেছি আজকের দিন পর্যন্ত আমার রাজনৈতিক ডিসিশন হচ্ছে স্বতন্ত্র নির্বাচন করব, এবং রাজনীতি তো শেষ কথা বলতে কিছু নেই। উনি আমাকে যদিও বলেছেন, উনি বলেছেন যে ভাইয়া আপনার কিন্তু শেষ পর্যন্ত ওই জামাতেই যাওয়া লাগবে, এটা ওনার একটা প্রেডিকশন, এটাকে আমি অনার করি। উনি এটা করতেই পারে, উনি বলতে পারে আপনি নির্বাচন ঠিক পর্যন্তই করবেন। আমি তখন ওনাকে বলেছি যে আমি আজ পর্যন্ত জানি না, আমি স্বতন্ত্রই এখন নেমেছি, এবং স্বতন্ত্র তো নেমেছি। আমি নির্বাচনের মাত্র 15 দিন আগে, ওই অর্থে মানে তফসিল ঘোষণার, আমি দাঁড়িপাল্লার প্রতীক পেয়েছি। তো তার এক পর্যন্ত আমি স্বতন্ত্র নির্বাচন করে যে সমস্ত মাঠে ময়দানে মিছিল মিটিং করেছি, আপা কি দেখেন নাই? না চোখে কালো কচপার ছিল? আপনি সেটা দেখার পরে আপনি কি আমাকে 300 আসনে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ। ব্যক্তিরা আছে ফলো করার জন্য, না, যাই হোক। আপনারা আমার কাছে আবার ওই দেখেন, অত তাহলে গুরুত্বপূর্ণ যদি মনে হয় না আমার আপাকে যে যদি আপনাকে সেইটা আমার দেখতে ফলো যদি করতে আমার হবে। আপার যদি সেটা মনে না থাকে, তাহলে আমাকে সে কাউন্টার দেয় কত, তারও আগেরটা মনে রেখে ফেস দ্য পিপলে কখন কি বলে। হ্যাঁ, ওটা আমার সাথে সরাসরি কথা সেজন্যই আমি হয়েছিল। বলেছি যে রাজনৈতিক জায়গায় রাজনৈতিক বক্তব্য তো কত কিছুই। এই যে গত পরশুদিন এক ভদ্রলোকের সাথে টকশো, আপনারা ওনারা রাজনৈতিক বক্তব্য দিলে মুনাফিকি হয় না। এই যে নাম কি, রাশাদ সাহেবের সাথে টকশো করলাম না, উনি আমার সাথে তো, আমি যখন বিএনপি করতাম তখন তো আমার সাথে বিদেশে বসে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে জনাব তারেক রহমান 300 আসনে নির্বাচন করবে কেন? 300 আসনে করবে গণ অধিকার পরিষদ। আজকে প্রশ্ন করেন গণ অধিকার পরিষদ কয়টা আসনে নির্বাচন করেছে এবং কোথায় চলে গিয়েছে? কথার পরিবর্তন কারা করে সেটা জাতি কিন্তু দেখেছে, এবং কথার পরিবর্তন করতে গিয়ে দলগুলো যে ভেনিশ হয়ে যাচ্ছে তাও জাতি দেখেছে। দেখেন একটা মজার বিষয়, বাংলাদেশের রাজনীতিতে একমাত্র বিরোধী দলের সাথে থেকে যারা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন করেছে তাদের প্রত্যেকটি দল টিকে আছে। আর যারা এই সরকারি দলের সাথে মিক্স হয়ে গিয়েছে, দল বেনিশ হয়েছে, নয় নেতা বেনিশ হয়েছে, তার স্বার্থটা শুধু উদ্ধার হয়েছে, শুধুমাত্র স্বার্থটা উদ্ধার হয়েছে। এমনও দিন গিয়েছে আমি এই সকল সরকারি দলের সাথে ছিলেন, আপনারা ভ্যানিশ হয়ে গেছিলেন। না, ভ্যানিশ হয়ে যায় নাই। বিএনপির সাথে থেকে মন্ত্রী পরিষদে ছিলেন, তখন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন। করে চলেছে, হ্যাঁ? চরিত্র ভালো রেখে চলেছে, তখন নির্যাতন ভ্যানিশ হয়ে নিপীড়নের পক্ষে ছিল না। তারা তখন কি বলে সৎ মানে রাজনীতি এক করেছে। একটা ফতোয়া দিবে, কিন্তু মানে উত্তর দিলি যখনই আপনি সেটা কাউন্টার দিবেন, সাথে সাথে আবার ইউ অ্যাঙ্গেলে ইউ টার্ন নিবে। ভাইয়া দেখেন, ইউ টার্ন নিবে। আপনি দেখেন যে ভ্যানিশ যে হচ্ছে সেটা তো আপনার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম। আজকের গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বলছে, সভাপতি নুরুল হক নূর সাহেব, যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উনি ওই দলের থেকে নির্বাচন করবে। এট দ্য সেম টাইম সে এখানে কিন্তু সেক্রেটারি জেনারেল। ওখানে কৌশলের অংশ হয় কিভাবে? তিনি নীতির পরিবর্তন করতে পারেন। সে একটা আদর্শ ভালো লাগে বিএনপিতে যাবে, কেন যাবে না? বিএনপিতে তো ফজলুর রহমান সাহেব জীবনে 4টা দল করেছে, তারপরেও এখন বিএনপির নেতা। এটা কি বিএনপি অ্যাকসেপ্ট করে নাই? করেছে। এটা রাজনৈতিক চরিত্র। সে টেলিভিশন মার্কা ছিল, তারপরে তার আওয়ামী লীগের মার্কা ছিল, গামছা মার্কা ছিল, সর্বশেষ দানের শীষ মার্কা তিনি নির্বাচন করেছে। ওই চরিত্র এক জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে আপনি বাস্তবতার খাতিলে বাস্তবতা মেনে নিয়ে আর এক জিনিস। আমি এটা কেন বলছি যে মানুষ এখন কিন্তু এই যে দেখেন এনসিপি সহ রাজনৈতিক যে দলগুলো আছে একটু হলেও রাজনীতি টিকে গিয়েছে। কেন গিয়েছে? মানুষ মনে করেছে এরা সত্যের পক্ষের মানুষ। আর যারা এই সরকারের ওখানে গিয়ে মুখ বন্ধ করেছে, কেন তাদের রাজনীতি নষ্ট হয়েছে জানেন? তারা সরকারি দলে যাওয়ার পরে এখন আর গণভোট নিয়ে কথা বলে না, এখন আর জুলাই সনদ নিয়ে কথা বলে না, এখন আর পিআর নিয়ে কথা বলে না। অথচ পিআর নিয়ে আমি যখন জামাতের জনসভায় বক্তব্য দেই, বিএনপি ছিলাম তখন, সে সময় বক্তব্য দিয়েছি, তখন নুরুল হক নূর সাহেবও বক্তব্য দিয়েছে পিআর এর পক্ষে। চরমনাই রেস্টেজে আমিও দিয়েছি, নুরুল হক নূরও দিয়েছে। কই এখন তোমার বক্তব্য কোথায়? তোমরা তো এখন সেই বক্তব্য দেয় না। সেজন্য বলেছি যে রাজনৈতিক যে আদর্শ, সেই জিনিসটা যখন কোনো একটা রাজনৈতিক জায়গায় গিয়ে ধ্বংস হয়ে যায়, তখন সেখান থেকে ভালো কিছু আর পাওয়ার আশা থাকে না। আমার বোনের তো ব্যক্তিগত কোনো জায়গায় আমার কোনো আক্ষেপ নেই। আমার আক্ষেপের জায়গাটা হচ্ছে আমরা এই যে টক করছি, এটা তো আমরা অন্তত 16 বছর পরে এতটুকু স্পেস পেয়েছি, এটা অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকারের ক্রেডিট। আমি তো এটা দিচ্ছি, এটা অবশ্যই সরকারের সফলতা। পাশাপাশি এটা বিরোধী দলেরও সফলতা যে বিরোধী দল ওনার সাথে বসছে, উনি আমার সাথে কথা বলছেন। কিন্তু এই চরিত্রটাই তো গত 16 বছর ছিল না। আমার কি এই প্রশ্ন আমি আমার বোনের কাছে করতে পারি না যে আসেন আমরা আর ওই বিগত দিনের 16 বছরে ফেরত না যাই, একটু ভালো হয়ে থাকবো, আপনি কোরমা পোলাও খান, আমিও খাই, সমস্যা কি? আমরা ভালোভাবে রাজনীতিটাকে চর্চা করি। আপনার কাছে আপনি যে অভিযোগটি করলেন যে বিরোধী দল প্রস্তাব দেয়নি, বিরোধী দল কথা বলেনি, জনগণ তো আপনাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আপনারা তাহলে জনগণের কাজগুলো, জনগণের পক্ষে, জনগণের অধিকার আদায়ের কাজগুলো তো আপনারাও করতে পারেন। বিরোধী দলের অপেক্ষা কেন থাকতে হবে? যদি উদাহরণস্বরূপ বলি, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একজন কৃষক, একজন দিনমজুর, একজন নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, তারা এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আপনি চালের দাম বলেন, সবজির দাম বলেন, মাংসের দাম বলেন, ডিমের দাম বলেন, আপনি একটু বাজারে গিয়ে দেখবেন
দাম বেড়ে গেছে। আমি আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি। কষ্টটা কি সরকারি দলে থাকলে বোঝা যায় না এমনটাই বলছেন? না, সরকারি দলে একটু বলি, আচ্ছা। সরকারি দলে থাকলে শরীরে গরম লাগে না, এটা কিন্তু এখন ফেসবুকের একটা ভাইরাল ট্রেন্ড। কি এখন আর কারেন্ট যায় না, কারেন্ট মাত্র এক সপ্তাহ গিয়েছে, এখন আর কারেন্ট যায় না। এখন আর কারেন্ট যায়, তার মানে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, একটা বিশ্ব ক্রাইসিস, কেন যাবে না? সময় আর কষ্ট লাগে নাই, কেন যাবে না? যখন কারেন্টটা গিয়েছে একটা বিশ্ব ক্রাইসিস, তার মানে ওই যেদিন ক্রাইসিস ছিল না, গরমটা লেগেছিল। এই ক্রাইসিসটার জন্য তো বিএনপি সৃষ্ট ক্রাইসিস না, কিন্তু এটা বিএনপি সৃষ্ট ক্রাইসিস না। লেগেছিল কিনা আপনার, না ঠান্ডা লেগেছিল? এখন বিশ্ব দরবারে যারা, আপনার কারেন্ট যাওয়ার পরে বিশ্ব বিএনপি দরবারে যারা, শরীরটা কুল হয়েছিল? আমরা মানুষ, কেন গরম লাগবে না? অবশ্যই গরম লেগেছে। কিন্তু এখন আমার প্রশ্ন, অনেকেই ফেসবুকে পোস্ট করেছে। আচ্ছা সময়টা ওনাকে দিয়ে দেন, সময় গরম দিয়ে লাগে দেন, সময় দিয়ে দেন। ওনার কাছ থেকে একটু জানি যে প্রশ্নটা করে। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলেছেন যে মানে সরকার আমাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে, Right. সমস্যা তো আমরাই সমাধান করতে সমাধান পারি, করবো, right. তাহলে ওনারা কেন সংসদে আসছে? ওনারা তো বাইরে থেকে, সংসদের কথা শেষ করি, সংসদের বাইরে দাঁড়িয়েই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো, আন্দোলন করতে পারতো, বিক্ষোভ করতে আপনি কি পারতো। বলছেন ওনাদের ভূমিকাটা ওনারা রাখছে না বলে আপনারা সঠিক কথা কাজটি করবেন ভাইয়া, না? প্রশ্ন যদি ক্লিয়ার উত্তর দেওয়ার মধ্যে আরেকটা প্রশ্ন দিয়ে দেন, তাহলে উত্তর দেওয়া একটু ঝামেলা হয়ে যায়। আমার কথাটা হচ্ছে, ওনাকেও জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে, আমাকেও ভোট দিয়ে পাঠিয়েছে, যৌথভাবে জনগণের সেবা করার জন্য, রাইট। তাই না? এখন আপনি বলতে পারেন আমরা বাস্তবায়নের মেজরিটি জায়গাটা বেশি আপনারা পেয়েছি, আছেন। হ্যাঁ বাস্তবায়নের জায়গাটা আমরা আছি, সেজন্য ওনার যে কোনো দায় নাই, সেই দায় তো এড়ানো যাবে না, Absolutely. কোনো এড়ানো যাবে না। যদি যেমন আমার প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে যদি এই সংসদ ব্যর্থ হয়, শুধু সরকারি দল ব্যর্থ হবে না, এই সংসদে 300 এমপি ব্যর্থ, তাই না? এখন আমার বিষয় যে ভাইয়া বলছে যে কোরমা পোলাও খায় সরকারি দল বিরোধী দল, এটা ওনার পছন্দ হয় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা আবারও বলি কোরমা পোলাও খাওয়া গৃহপালিত বিরোধী দল আমরা চাই না, কিন্তু ওনারা গৃহপালিত বিরোধী দল হতে চান। এই জন্যই ওনারা মন্ত্রী পরিষদে মন্ত্রিত্ব চেয়েছিলেন, দরখাস্ত দিয়েছিলেন, হ্যাঁ ডিউ লেটার, যে মন্ত্রিত্ব চাই, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আমাদেরকে তারা করুক কেউ, আমরা দৌড়তে চাই। জনাব তারেক রহমান ভোটের কালি শুকানোর আগে তার কমিটমেন্ট বাস্তবায়নের কাজ করা শুরু করেছিল, হ্যাঁ, তা আমরা চাই আমরা কাজ করব, কিন্তু সেই কাজ, আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, আমাদের পিছনে কেউ তাড়া করুক, এবং তাহলে আমাদের দৌড়টা খুব দ্রুত গতিতে হবে। কেউ যদি পিছনে তাড়া করে, তাহলে আপনি জোরে দৌড়াবেন না, দ্রুত গতিতে হবে। এবং আমাদের কথা হচ্ছে, আমাদের ভোট ত্রুটি, আবারও কিন্তু আপনি কথাটাকে ঠিকভাবে নিলেন না। আমি বলেছি আপনি কিন্তু আমার কথাটা, আপনি কথাটা বুঝতে পারছেন না, বুঝতে চাচ্ছেন না। আমি বলেছি আমরা কাজ শুরু করেছি এবং আমাদের স্পিরিট আছে কাজ করার, কিন্তু আমরা চাই যে সেই স্পিরিটটা আরো বাড়ুক, আমাদের কাজে ভুল ধরা হোক। আমরা যে সবই ফেরেশতা, সবই সঠিক করব এমন তো কোনো কথা নাই, আমাদের কাজে ভুল ধরা হোক। তাই আমরা একটা অংশগ্রহণমূলক বিরোধী দল চাই। এখন সেটা বলে যে উনি বলেন কোরমা পোলাও, আমরা কোনো গৃহপালিত বিরোধী দল চাই না। আমরা আরেকটা কথা হচ্ছে, আপনি আমাকে সময় কিন্তু কম দিচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, আপনি যে একটা জরিপের কথা বললেন, এই কয়টা খুন, এই কয়টা ধর্ষণ, সাথে সাথে উনি খুব খুশি হয়েছে। এই খুন ধর্ষণগুলো কি সরকার করছে? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি জামাত বাদ দেন, যদি ফেরেশতা গ্রুপ সরকার গঠন করে, সকল ফেরেশতারা সরকার গঠন করছে, তাতে কি খুন ধর্ষণ বাংলাদেশে হবে না? আমি দায় এড়াচ্ছি না, কথাটা শেষ করি। কিন্তু বিষয় হচ্ছে, সরকার তাতে পদক্ষেপ কি নিচ্ছে, তাদের সেই কার্যক্রমগুলো কি হচ্ছে, এগুলো। এখানেও আমার প্রশ্ন হচ্ছে, এখানেও আপনারা কথা বলেন, যদি সরকারের পদক্ষেপ নিতে দেরি হয়, সরকার কোনো কিছুতে যদি কোনো রকম কোনো গাফিলতি করে, কাউকে যদি সুবিধা দেওয়ার চেষ্টা করে, আপনারা সরব হন না। আমার কথা হচ্ছে, ওই ফালিয়ে দেব, নামিয়ে দেব, এইটা করব, এইটা খালি এই দুই শব্দে না থেকে কেন ফালাবেন, কেন নামাবেন? 16ই মে 2026 ঐক্যবদ্ধ চেয়েছে তো, যে আন্দোলনটাও ঐক্যবদ্ধ, সরকারিভাবে সরকারের পতনের উদ্দেশ্যে তারা আন্দোলন করতে চায়। অসুবিধা কি? 16ই মে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজশাহী বিভাগীয় আমি কি এখানে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেছি? আপনার কি ব্রেইন কাজ করছে না? আমি কি ঐক্যবদ্ধ আন্দোলন বলেছি? দুইটাই তো বলেছেন যে সবাই এই ব্যাপারে কথা বলা উচিত। আপনারা তো কথা শেষ করতে দেন না।
আমি বলছি সংসদের বাইরে সংসদেও সরকার বলি, আগে বাহিরেও কথা বলি শেষ আপা। করতে দেন, কিন্তু কথা শেষ দেখেন করতে না। দেন। বলছে যে সরকারকে ফালিয়ে দেব, তুলিয়ে দেব, এইটা ভাসিয়ে দেব, এগুলো না বলে কেন ভাসাতে চান, কেন ফালাতে চান, কেন তুলতে চান, বলি তো। সেটাও সাথে বলেন, বলি তো। সেটাও সাথে বলেন। সংসদে নাকি ওনারা বলে, শোনেন, না না কথা শেষ করি। সাবজেক্ট একেবারে না ওই সাবজেক্ট আমার এই জানার যে দরকার নেই। গণভোটের রায় বাস্তবায়ন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে, জনদুর্ভোগ মিন্স হোয়াট, অল কাইন্ড অফ থিংস। শুনেন ভাইয়া, আপনি যে জরিপটা বললেন তার মধ্যে এই 2 মাসে ক্রস ফায়ার কয়টা হয়েছে, সীমান্ত হত্যা কয়টা হয়েছে, গুম কয়টা হয়েছে, একটি গুম হয়নি, কোনো ব্যাংক লুটপাট এটা কিন্তু হয়নি। আপনি বলেননি, অবশ্যই এটা সফলতা। এটা কিন্তু আপনি না, বলেননি। এটা তো আমি- মিডিয়াও আসলে ওনাকে- বিএনপির দুর্ভাগ্য কি ওনাকে জানেন, আমি যে ঘটনাগুলো মিডিয়ার বলেন, দুর্ভাগ্য ওনারা কি কি জানেন, ভূমিকা নিয়েছে আমি সেটা মিডিয়া বলছি। সবসময় বিএনপিকে নিয়ে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে একটা গুজবের মানে গোলক ধাঁধার মধ্যে মিডিয়া সহ আপনারা সবাই আমি রাখার চেষ্টা করেন। আপনাকে যে আপনি কিন্তু সঠিক ওই তথ্যটাই জরিপটাতে দিয়েছি। যদি উল্লেখ করতেন হ্যাঁ। বাংলাদেশে 2 মাসে ক্রস ফায়ার 0, সীমান্ত হত্যা 0, গুম 0, তাহলে একটা বিষয় না, না, থাকতো, তাহলে কিন্তু সেটা সেটা তো আপনি ভূমিকা করেন নাই। ওনারা নিবেন। আমি না, বিরোধী এখন দলকে তো এখন প্রশ্ন যেটা করেছি- এখন বিষয়টা হচ্ছে জি। যে ওনারা কিন্তু সরকার গঠন শপথ নিয়ে সংসদ শুরু হওয়ার আগেই কিন্তু সরকার ফলাই দেওয়ার আন্দোলন শুরু করে দিয়েছে। কথাবার্তা সেটা শুরু করছে। একটা সরকার, আপনি তার চেহারাই দেখলেন না, চেহারাই দেখলেন না। একটা শিশু জন্মগ্রহণ করছে, সে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটাই জানলেন না। তার আগে যদি আপনি বলেন যে এই বাচ্চা ভালো হবে না, তাহলে সেটা কি রকমের হয়? আড়াই মাসে কি কিছু না না, আমি 2 মাস আগে 2.5 মাসের কথা বলিনি, আমি বলেছি সংসদ শুরুর আগেই যে এদের বক্তব্য। হ্যাঁ, তো আমরা সেটা একেবারে শেষ পর্যায়ে আছি, যদি 30 সেকেন্ডে আপনি তার উত্তর যদি 30 সেকেন্ডে আমার এখন আমরা একেবারে শেষ না, পর্যায়ে না, আছি, আমার আসলে। আমার আমার শেষ করার আগে একটা দাবি থাকবে অবশ্যই। আমাদের ফাতেমাতুজ জোহরা মিতু আপু বাংলাদেশের রাজনীতিতে একজন অনলবর্ষী বক্তা, ফেসিবাদী আন্দোলনে তিনি সংগ্রামে সংযুক্ত হয়েছেন। তার এই রাষ্ট্র ব্যবস্থার কাঠামোতে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি তার জন্য বেটার ফিউচার কামনা করি। ইভেন দো আমি তার জন্য প্রে করেছি, যদিও সে বিহাইন্ডে, যে মহিলা সংসদ সদস্য কিংবা যে কোনো পজিশনে তার যাওয়াটা, কারণ এটা আমাদের রাজনৈতিক ভিন্নতার মাঝেও এই সৌন্দর্যতা এবং সে উইশনেস আমার আছে এখনো, সেটা আমার না, এখনো আমার প্রাপ্তি। আমি সেই দোয়া আল্লাহর দরবারে করি, যদি উচ্চকক্ষ আসে সেখানে যেন আপাকে আল্লাহ কবুল করেন, সেই দোয়াটা আমি করি। পাশাপাশি দেশ বিদেশে যারা আছেন, সেটা হচ্ছে এই আমাদের এই টকশোগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকবে, কিন্তু এখান থেকে একটা তথ্য তো জাতির কাছে দিতে হবে। সেই তথ্যটা ফেসিবাদের সিস্টেমে যাতে না হয়, সেটা যাতে বাস্তবতার নিরিখে হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেশবাসী সহ সবাইকে ধন্যবাদ জানাই, আপনাকেও শুভেচ্ছা। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ফেসিবাদী সরকার হতে চাই না, আমরা গণতান্ত্রিক অধিকার দিতে চাই, আমরা সমালোচনা নিতে চাই, আমাদের ভুল ত্রুটিকে ধরিয়ে দিক এটা আমরা চাই, আহ্বান করি। এখন এটা আমাদের দোষ? আমরা ফেসিবাদী হতে চাচ্ছি না। সর্বোপরি বলতে চাই যে সবার বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, এবং সবাই মিলে আমরা বাংলাদেশ গড়তে চাই। এই সংসদ 300 আসনে 300 এমপির সংসদ, তো সেক্ষেত্রে এই সংসদকে আপনারা মানে অকার্যকর হতে দিয়েন না। সবাই যার যার জায়গা থেকে ব্যক্তিগত স্বার্থে না, জনগণের স্বার্থে কাজ করেন। তৈরি করতে পারে, তার ভূমিকা ইতিহাসে আসলে স্মরণীয় হয়ে থাকে। দর্শক, কথা বলছিলেন দুজন অতিথি। আজকের বিষয় ছিল বিরোধী দলের ভূমিকা গঠনমূলক নাকি সংঘাতমূলক। এই বিষয়ে দুজন অতিথি কথা বলছেন ফাতেমাতুজ জোহরা মিতু, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদিকা, মহিলা দল কেন্দ্রীয় কমিটি। কথা বলছেন ডক্টর ফয়জুল হক, জামাত নেতা। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান ইরা। সে বন্ধু ভালো থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।